বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন নরওয়ের ওসলোর MF নরওয়েজিয়ান স্কুল অফ রিলিজিয়ন অ্যান্ড সোসাইটির সহযোগী অধ্যাপক ডক্টর সাইমন পাভেজ এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ এবং রাজনীতির বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ মামুন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা দুজনেই যেহেতু একাডেমিশিয়ান, আমি সর্ট অফ একাডেমিক কোশ্চেন যে বাংলাদেশ কি তার রাষ্ট্রের চরিত্র হারিয়ে ফেলছে কি না? জুলাই অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু হয়েছিল, 9 মাসে মনে হচ্ছে যে বাংলাদেশ অনেকখানি ডিরেইলড। বাংলাদেশে যে একটা উদার গণতান্ত্রিক চরিত্র, গণতন্ত্র ছিল না অনেক সময়, এখানে কর্তৃত্ববাদী শাসন ছিল, ফ্যাসিজম ছিল, সবই ছিল, কিন্তু তারপরও সামগ্রিকভাবে একটা ভাবমূর্তি বিশ্বের ছিল এবং মুসলিম অধ্যুষিত দেশ হলো একটা মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের একটা আইডেন্টিটি ছিল। সেখান থেকে বাংলাদেশের একটা বিচ্যুতি ঘটছে কি না এই 9 মাসে, বা ট্রেন্ডটা সেরকম কিনা, আপনারা কি মনে করেন ডক্টর সাইমন পাভেজ? দেখুন, জুলাই আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থান আমাদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করেছিল। আমরা মনে করেছিলাম যে 15 বছরের যে ফ্যাসিস্ট শাসন এবং গণতন্ত্রের অনুপস্থিতি, সেটা কাটিয়ে উঠে আমরা গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু হবে। এবং সেই আশায় কিন্তু সমস্ত রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটি মেম্বাররা, একাডেমিশিয়ানরা, রিসার্চাররা সবাই এবং জনগণের একটা বড় অংশ বলা যায়, তারা সবাই এই সরকারকে সমর্থন দিয়েছিল। এবং সেই সমর্থনের উপরে ভিত্তি করেই এই সরকারটি প্রতিষ্ঠিত, যে সরকারটির আসলে সরাসরি জনগণের কোনো ম্যান্ডেট নেই, কিন্তু এই ম্যান্ডেটটি তৈরি হয়েছিল একটি বিশেষ পরিস্থিতির উপরে নির্ভর করে। এবং মূলত এই সরকারটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই শর্তে, এবং হচ্ছে যে গণতন্ত্র বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করবে এই আশা নিয়েই এই সরকারটি যাত্রা শুরু করেছিল। কিন্তু আমরা গত প্রায় 1 বছর হতে চলল, এই সময়ে যে পরিবর্তনগুলো দেখছি তা খুবই আমাদের আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা ইতিহাসের নায়ক হয়ে উঠতে পারত, তাদের নামে দুর্নীতির অসংখ্য অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলে এই আমরা গণ অভ্যুত্থান করেছিলাম এবং আমরা বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, লিঙ্গের মানুষকে একত্রিত করেছিলাম। সেই ইনক্লুসিভ বাংলাদেশ নামে আমরা নতুন করে স্লোগান শুনছি, গোলাম আজমের বাংলাদেশ। এবং আমরা এটাও দেখছি যে এই ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ যে আন্দোলন, সেই আন্দোলনের একটি ফসল হিসাবে নতুন রাজনৈতিক দল এনসিপি তৈরি হয়েছে। সেই এনসিপির কাছেও আমাদের একটা বড় প্রত্যাশা ছিল, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে এনসিপি মধ্যপন্থা থেকে ক্রমশ ডানপন্থার দিকে যাচ্ছে, যেটাও আশা ভঙ্গের আরেকটি কারণ আমরা বলতে পারি। অর্থাৎ দুর্নীতির অভিযোগ এবং হচ্ছে আমাদের মধ্যপন্থার যে বাংলাদেশ, শান্তি এবং সম্প্রীতির যে বাংলাদেশ, সেই বাংলাদেশের আশা ভঙ্গের কারণে বাংলাদেশ সঠিক পথে বর্তমানে রয়েছে এটা আমরা বলতে পারি না। আর একটা যে বিষয় আমাদের বলা উচিত, সেটি হচ্ছে বিরাজনীতিকরণের পক্ষে সম্মতি উৎপাদন করা, এবং সেই সম্মতি এমন একটা জায়গায় উৎপাদন করা যে মনে হচ্ছে বিরাজনীতিকরণই বাংলাদেশের একমাত্র পথ, সেটাকে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা কিন্তু আমরা খেয়াল করছি। এবং যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশকে সামনে আরও তার লাইনচ্যুত করতে পারে। অর্থাৎ যতদিন পর্যন্ত না একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, ততদিন এই লাইন থেকে বিচ্যুতি হওয়া এবং গণতন্ত্রের পথ থেকে সরে যাওয়ার এই ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে বলে আমি মনে করি। ডক্টর মামুন। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এই বিপ্লবের এবার একটা দেখার বিষয় যেটা বললেন যে একটা আন্দোলনের পরে হয়েছে, কিন্তু কাঠামোগত কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যে প্রশ্নটা আপনি করলেন যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, আপনার কথার মধ্যে আরেকটা জিনিস ছিল যে আমরা এরকম একটা ইনকনসিস্টেন্ট গভর্নমেন্ট, করাপশন এর মধ্য দিয়ে একদিকে যেমন গেছি, রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন আমাদের ছিল, মাঝে মধ্যেই
এই ধরনের ঘটনা ঘটেছে। রাষ্ট্রের চরিত্রকে মানে আইডেন্টিটি যেটা বলতে ইমেজটা চাচ্ছিলাম কি যে সেই রাষ্ট্র ইমেজটাও চরিত্র- চেঞ্জ হয়ে যাচ্ছে রাষ্ট্র চরিত্র বিনির্মাণে আমাদের তো ইনস্টিটিউশনগুলো স্ট্রেনথেন করতে হবে, সেটা আমরা পারিনি। যেমন এবারে দেখেন আপনি যে আমাদের কিন্তু প্রতিষ্ঠানগুলো যেভাবে থাকার ওভাবে রয়ে গেছে। যে ট্রান্সফরমেশনটা হতে পারতো, ভাইয়া তো নির্বাচনের ইয়েটা টাচ করলেন, কিন্তু কাঠামোগত যে শক্তি অর্জন সেটা তো বাংলাদেশ রাষ্ট্র সেটা পারেনি, একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে গেছে রাষ্ট্র গঠনের। সেকেন্ডলি যে এবার গভর্নমেন্ট আসার পরে আপনি দেখেন যে আমরা সংস্কারের আলোচনাটা আবার পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে বেশি রেখেছি, কিন্তু সেবাধর্মী রাষ্ট্র বা জনগণের রাষ্ট্র, সেবামূলক রাষ্ট্র, সেবামূলক প্রতিষ্ঠান, এই জায়গায় কিন্তু সেই উদ্যোগগুলো এবার নেওয়া হয়নি, যেটা প্রথম দিকে আমরা আশা করেছিলাম। এবং যে সরকারটা এখন ক্ষমতায়, তাদের রাজনৈতিক প্রজ্ঞা যতটা না আছে, প্রাতিষ্ঠানিক কিন্তু এক ধরনের এবিলিটি বা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স তাদের ছিল, কিন্তু কেন জানি সেদিকে না গিয়ে রাজনৈতিক যে এজেন্ডা বারবার সামনে আনা হচ্ছে তাদেরকে। হ্যাঁ, এক ধরনের তো উইকনেস আছে, যেটা উনি বলছিলেন যে সরাসরি জনগণের ম্যান্ডেটে নির্বাচিত না, কিন্তু ওইখানে একটা এক্সপেকটেশন কিন্তু সিরিয়াস গ্যাপ তৈরি হয়েছে এবং সরকার একটা ফেইলিওর, যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে মনোযোগটা দিতে পারত। আরেকটা তথ্য আপনাকে দেই, দেখেন কমিশন যেগুলো গঠন হলো তার মধ্যে আমরা মোটা দাগে 4টা জায়গায় কিন্তু সরকারের রাজনীতিবিদদের সাথে আলাপ আলোচনা না করেও সেই রিপোর্টগুলোকে ইমপ্লিমেন্ট করা বা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল, যে কথাটা আমি শুরুতে বললাম যে একটা রাষ্ট্রকে সুসংহত কাঠামোর উপর দাঁড় করানো। যেমন পুলিশের রিফর্মটা যাদেরকে দিয়ে করা হলো, যে প্রক্রিয়া করা হলো, এখন সেটা এক ধরনের ডিবেট তৈরি করেছে। আবার দেখেন আপনি যে আমলাদের যে সংস্কার, প্রশাসনের যে সংস্কার, সেটা তো আমাদের সবচেয়ে বড় জায়গাটা। আমি একটা অফিসে গেলে সেই রেসপেক্ট আমার থাকবে, আমি একটা সেবা পাবো। দেখেন মাত্র 1 মাসের মতো বোধহয় আমরা শুনেছি দুর্নীতি নাই, রেস্ট অফিসে টাকা দিতে হচ্ছে না, রাজুকে সেবা পাওয়া যাচ্ছে, এরকম একটু একটু শুনতাম আমরা, কিন্তু আবার কিন্তু আগের জায়গায় ফিরেছে বলা হচ্ছে। হ্যাঁ, পুলিশ তো একটা ভঙ্গুর অবস্থায় আছে, কিন্তু তাদের সংস্কারটা যেভাবে হওয়ার কথা ছিল সেটা হয়নি। ইভেন পোশাকি সংস্কারও কিন্তু হয়নি, বা চিহ্নগুলো পরিবর্তনের আলোচনা থাকলে সেটা হয়নি। এরপরে আপনি দেখেন বিচার বিভাগের প্রতি একটা স্বচ্ছ বিচার বিভাগ, প্রজ্ঞাবান এবং যে জাস্টিস ইনশিওর করা, কোনো আলোচনাই কিন্তু জিলুর ভাই নাই। এরপরে দেখেন আমাদের এক্সিকিউটিভ আছে কিন্তু লেজিসলেচারটা নেই, তার সুযোগটা কিন্তু আরও বেশি ছিল যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিয়ে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, জনমুখী করা, কল্যাণমুখী করা, সেটাও কিন্তু করতে পারিনি। এখন প্রতিষ্ঠানগুলো সংস্কার আমরা করব, তার উপরে শক্তিশালী একটা সমাজ বা রাষ্ট্র দাঁড়াবে, সেই জায়গায় কোনো রকম ইনিশিয়েটিভই কিন্তু নেওয়া হয়নি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে সফলতাটাও, যদি এটা নিয়ে ডিবেট আছে, যেমন অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সফলতা কিন্তু অর্জন আমরা করেছিলাম, বা ব্যাংকিংয়ের জায়গাটায় কিছু ইফোর্ট আমরা দেখতে পেরেছি, কারণ ওখানে কিছু কাজ হচ্ছে। এখানে যে ফ্লোজ নাই তা আমি বলছি না, কিন্তু সেখানে কিন্তু এক ধরনের স্বস্তি নাই, বাট এক ধরনের সম্ভাবনার উকি দেয়, বা সেই জায়গাটাতে এসছে। আর একটা জিনিস আপনি দেখেন যে আমরা যেটা বলছি যে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলনটা হলো, এবং যে প্রবলেমটা তৈরি হয়েছিল গত রেজিমে বা ফ্যাসিজম যেটাকে আমরা বলছি, যে অন্তর্ভুক্তিমূলক সমাজ থেকে আমরা অনেক দূরে ছিলাম। যারা পলিটিক্যাল বুর্জুয়া, যারা বুর্জুয়া শ্রেণী, যে ট্রায়ো তৈরি হয়েছিল, অর্থাৎ ব্যুরোক্রেসি, অর্থাৎ আমলাতন্ত্র, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, সেটা কি আপনি ভাঙতে পেরেছেন? সেই জায়গায় কি কোনো ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি? বরং কোনো কোনো ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ক্ষমতায় আসতে পারে, বা যে নতুন রাজনৈতিক দলগুলো ছিল, তারা যে ভিশাস সার্কেল, ব্যবসায়ী, ব্যুরোক্রেসি এবং পলিটিক্যাল যে ফর্মটা এস্টাবলিশ থাকে, তাদের জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে পূরণ করেছে। জুট ব্যবসা বলেন, চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, অর্থাৎ যে ভিশাস সার্কেলটা, আমরা একটা কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোর আলোচনা করলাম, আর একটা যে ভিশাস সার্কেলটা যেটা ভাঙা উচিত ছিল, সেখানেও কিন্তু গভর্নমেন্ট খুব দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি। আপনি কয়েকদিন দেখবেন যে বিএনপি একটা কথা খুব জোরে সোরে বলছে, বিএনপি যে তাদের কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট করি, তারেক রহমানের নেতৃত্বকে অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, সেখানে ডিবেট থাকতে পারে, কিন্তু এটা নতুন সংস্কৃতি আমাদের 2-3 হাজারকে বহিষ্কার করা, কিন্তু বহিষ্কার খেলা যেন এটা না হয়ে যায়, সেটা যেমন একটা ঘটনা। আবার সেটা যে ইফেক্টিভ হচ্ছে না, যেহেতু একটা পার্টি ক্ষমতায় নেই, এটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, তারা কিন্তু পারত ওই ফোর্সটা ডিপ্লয় করে করতে। এখানে আরেকটা জিনিস দেখেন যে আপনি এই ট্রায়োকে ভাঙার জন্য আর্মিকে আমরা নিয়ে এসেছিলাম, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা, কিন্তু আর্মির কি আমরা সেরকম রেজিলিয়েন্স দেখেছি, সেরকম ড্রাইভ দেখেছি? আর্মিকে আমরা বিভিন্ন ক্রাইসিসে ডেকেছি, কিন্তু ওরকম কিন্তু ড্রাইভটা আমরা দেখিনি। আরেকটা জিনিস দেখেন যে আপনি একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে 4-5টা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয় আপনার সমাজ বিনির্মাণে। কয়েকটা ডেটা আপনাকে আমি দিই।
যে ধরেন মানব উন্নয়ন সূচকে দীর্ঘদিন আমরা ঘোরাফেরা করছি 30 থেকে 40-এর মধ্যে, এখন আমাদের অবস্থান 200 বা 193টা দেশের মধ্যে, ওই ঘুরে ফিরে এবছর 129। আপনি একটা দেশকে আপনি বলছেন যে একটা রেজিলিয়েন্ট সোসাইটি হবে, ডেভেলপ সোসাইটি হবে, ট্রান্সফর্ম হবে, তার একটা বড় যে সূচকটা গ্লোবালি, আমরা গ্লোবাল স্কিল র্যাঙ্কিং যেটাকে বলি, সেখানে দেখেন আমরা 100টা দেশের মধ্যে যে স্টাডি লাস্ট, সেখানে আমাদের পজিশন কিন্তু 96। আর একটা জিনিস দেখেন আপনি, যে বৈশ্বিক উদ্যোক্তা সূচক, আপনার অর্থনীতির একটা বড় জায়গা, আমরা এফডিআইয়ের কথা আমি বাদই দিলাম, যেটা আমাদের 7th 8 ইয়ার প্ল্যান এবং 8th 5 ইয়ার প্ল্যানে 3%, কিন্তু আমরা ঘোরাফেরা করেছি 1%-এর মতো। এইসব বিজনেস সামিটের অর্থ আমাদেরকে বুঝেলাম, এটা যে থিয়েটার, বা সেটার আউটকাম আসতে আরো সময় লাগবে। তার মানে ওখানে আমরা বৈশ্বিক উদ্যোক্তা সূচক যদি আপনি দেখেন 133 দেশের মধ্যে 137। এরপরে আসি যে উদ্ভাবনের কথা আমরা বলছি, এই যে তরুণ সমাজ যারা বিপ্লব করলো, তারাই তো নেতৃত্ব দেবে, আনএমপ্লয়মেন্ট থেকে এই জিনিসটা আসলো, সেই সূচকে কিন্তু আমাদের অবস্থান উদ্ভাবনী সূচকে 106 133 দেশের মধ্যে। মাঝে মধ্যে আপনি শুনবেন বুয়েটের একটা ছাত্র পুরস্কার পাচ্ছে গ্লোবালি, মাঝে মধ্যে শুনবেন এখানে একটা আইটিতে পুরস্কার পেয়েছি, এক দুটো আমাদের যেটাকে আমরা বলি টেক ফার্ম, পাঠাও, বিকাশ, এগুলো বিকাশও ঘটেছে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে হবে না, যে আমরা এমন একটা দেশ এখনো প্রায় 27 লক্ষ বেকারকে ইনহেরিট করি। আমরা যে গ্র্যাজুয়েট প্রডিউস করছি তার প্রায় 40% আনএমপ্লয়েড থাকছে। আরেকটা তথ্য দিয়ে এই পর্বটা শেষ করি, আপনি যে প্রশ্নটা করছিলেন, তারপরে ওই ব্যর্থতার দিকে যাই। যে আপনি প্রতি বছর যে শিক্ষিত যে আমাদের যে বেকারত্বের যে লাইনটা যদি আপনি দেখেন, তরুণদের মধ্যে 25 থেকে 24 শিক্ষিতদের মধ্যে, সেখানে কিন্তু গড়ে 11-12% ওখানেই আনএমপ্লয়মেন্ট এখনো ঘোরাঘুরি করছে। সব কিছু মিলে রাষ্ট্রের চরিত্র বিনির্মাণের জন্য যে 4টা সূচকের কথা আমি বললাম, উন্নয়ন সূচক, স্কিল সূচক, উদ্ভাবনী সূচক, এগুলো তো আপনার আউটলুক একটা স্টেটের কাঠামোগত দিকটা বলো। এখানে কি গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ নিয়েছে? শুধুমাত্র পলিটিক্যাল দিকে ফোকাস করে, যে কারণে কিন্তু আপনি যদি কাঠামো ঠিক না করেন, আপনি যদি ইকোনমি ঠিক না করেন, পলিটিক্যাল দিকে ফোকাসটা কি, মানে সেটাও তো যে জায়গাটা পরিষ্কার না। ওইটা আমি বলছি, যে জায়গাটাতে নিয়ে গেলাম আমরা, তাহলে কি পলিটিক্যাল এত যে ফোর্টটা দিলাম, সংস্কার কমিশনে এত আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশন, তার আউটকাম কি আপনি দেখতে পাচ্ছেন? এবং সত্যি কথা বলতে আপনাকে তো নির্বাচনের দিকে যেতে হবে। এখন আপনি নির্বাচনের দিকে যাবেন না, যেটা 15-17 বছরের আকাঙ্ক্ষা, এখন এর মধ্যে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, তাহলে তো আপনি, ভাই যে কথাটা বললো, আপনি তো ম্যান্ডেট নিয়ে আসেন নির্বাচন, এক ধরনের নৈতিক সমর্থন নিয়ে আসছেন। তো সেই জায়গায় যদি আপনি আবার একটা দোলাচলে রাখেন, আপনার স্ট্যাবিলিটি তো আসবে না। ডক্টর সাইমন। জি, এখন আমি অনেক কিছুই আপনার সাথে একমত, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যে আমরা যদি 5ই আগস্টের পর থেকে আমরা দেখি যে এই সরকার, অন্তর্বর্তী সরকার, একদিকে তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলোর জন্য আমাদের দিক থেকেও কিন্তু খুব বেশি সমালোচিত হন নাই। যেমন আমরা 5ই আগস্টের পর থেকে দেখুন যে গণহত্যার সাথে যুক্ত সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সবচাইতে শীর্ষ পর্যায়ের নেতা, যারা আমরা বুঝতেই পারছি যে কোনো না কোনোভাবে নির্বিচারে গণহত্যার সাথে যুক্ত, শুধু দল নয়, সেটার সাথে সাথে তাদের যে পেটোয়া বাহিনী ছিল, তাদের যে র্যাব ছিল, তারপরে মিলিটারি অফিসারদের মধ্যে অনেকে ছিল, তারপরে ডিবি পুলিশের মধ্যে ছিল, তারা সবাই কীভাবে যেন ভোজবাজির মতো দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এবং দেশ ছেড়ে যে চলে গেলেন তাদেরকে ফিরিয়ে আনারও কোনো প্রক্রিয়া আমরা দেখি না, বরং এই ধারাবাহিকতা চলতে থাকলো। এবং এই ধারাবাহিকতা, শেষ ধারাবাহিকতা আমরা দেখলাম যে আমাদের এখান থেকে সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেব চলে গেলেন, এবং হামিদ সাহেব চলে যাওয়ার পরে তিনি কার প্রশ্রয়ে চলে গেলেন, কিভাবে চলে গেলেন, এতদিন এত কথা, এত সমালোচনার পরও কিভাবে চলে গেলেন, সেইটা নিয়ে খুব বেশি আলোচনা না করে হঠাৎ করে আবার দল নিষিদ্ধের আলোচনাটা আবার সামনে নিয়ে আসা হলো। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে এবং সেই বিষয়ে কোনো ধরনের আলোচনা হচ্ছে না, বা বিচার প্রক্রিয়া, যেটা আসলে নির্বিচারে গণহত্যা এবং জুলাই আগস্টের এই পুরো অংশটা এবং গত 15 বছরের যে একটা লিগেসি, এবং সেই লিগেসিটা হচ্ছে ওই কালচার অফ ফিয়ার প্রতিষ্ঠা করার যে লিগেসি, এই পুরাটার বিচারের কোনো আমরা অগ্রগতি কিন্তু আমরা দেখছি না। আমরা যেটা অগ্রগতি দেখছি সেটা হচ্ছে রেটরিকের, ভাষার আমরা অগ্রগতি দেখছি, যে বায়বীয় অগ্রগতি, হ্যাঁ, যে মানে অনেককে বিচার করতে হবে, অনেককে নিষিদ্ধ করে দিতে হবে, ব্যান করে দিতে হবে,
কিন্তু আপনি একটা সমাজের মধ্যে নির্দিষ্ট জনগোষ্ঠী, নির্দিষ্ট দলীয় আইডিওলজির মানুষকে নিষিদ্ধ করতে হলে তো আপনার একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। এই কষ্টটুকু আমরা কাউকে করতে দেখছি না। ইভেন যাদের ইমিডিয়েট বিচার করা দরকার সেই বিচারেরও কিন্তু কোনো ধরনের প্রক্রিয়া আমরা দেখছি না। কিন্তু এটা কেন করা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বড় অংশ হচ্ছে একটা সস্তা জনপ্রিয়তা, এবং সেই জনপ্রিয়তাটাকে পুঁজি করে কোনো একটি রাজনৈতিক গোষ্ঠীর গ্রহণযোগ্যতা বাড়ানোর একটা প্রক্রিয়া ছাড়া আর কিছু না। বরং আমরা যদি আসলেই আওয়ামী লীগকে ডিল করতে চাই, তাহলে আমাদের যে কাজটি করা উচিত সেটি হচ্ছে বেশ কয়েকটি ফেজে দীর্ঘ মেয়াদে আমাদের এই রাজনৈতিক দল নিয়ে কি করা উচিত সেটা নিয়ে ঐক্যমত তৈরি করা। এখন এই ঐক্যমত তৈরি করতে হলে ডক্টর সাইমুম, এটা কি এইভাবে বাই ডিসিশন করা যায় না? এটা জনগণের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো। অফকোর্স আপনাকে জনগণের সাথে সম্পৃক্ত এবং রাজনীতি তো আসলে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়। কোনো আদালত, কোনো আইন কানুন দিয়ে রাজনীতিকে নিষিদ্ধ করা যায়? এখানে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে যদি কেউ আওয়ামী লীগের অপরাধ করে, 1 লক্ষ নেতাকর্মীর বিচার করতে পারেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন, কিন্তু একটা দলকে নিষিদ্ধ করে খুব বড় সুফল পাওয়া যায় কি আসলে? না, আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করে দেখি তাহলে এই নিষিদ্ধকরণ প্রক্রিয়াগুলো সবসময় একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছে, এবং সেই প্রসেসটা সবসময় বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই হতে হবে। অর্থাৎ আপনি একটা দল হিসাবে কাউকে নিষিদ্ধ করতে পারবেন কিনা সেটা বোঝার জন্য দল হিসাবে তারা গণহত্যার সাথে জড়িত ছিল কিনা সেটা নির্ধারণ করা জরুরি। হ্যাঁ, তো সেটা জরুরির জন্যই আপনাকে তো বিচার করতে হবে, এবং গণহত্যার সাথে এবং নির্বিচারে হত্যার সাথে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যেটা, সেটার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে প্রথমে। বিচার করার পরে আমরা যদি দেখি যে সিস্টেমেটিকভাবে এই ডিসিশনগুলো দল থেকে নেওয়া হয়েছে এবং তারা এটার আইডিওলজির অংশ, যেটা নাৎসি পার্টির ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন পার্টির ক্ষেত্রে হয়েছে, তাহলে অবশ্যই দলটি নিষিদ্ধ করা যেতে পারে। কিন্তু আপনি যদি স্বল্পকালীন আপনার হয়েছে ক্যান্সার, কিন্তু আপনি একটা ছোট্ট ওই যে ফার্স্ট এইড ব্যান্ডেড যে দেয় সেটা দিয়ে সেটাকে নিরূপণ করতে চান, তাহলে তো সেটা আপনি কখনো করতে পারবেন না। আওয়ামী লীগের মতো একটা দল একটা দীর্ঘকালীন সময়ে তারা পার করে এসেছে, তাদের এই দেশে সমর্থক রয়েছে। কিন্তু সমস্যা যেটা আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের দিক থেকেও আমাদের একটা ঝামেলার মধ্যে ফেলেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতি একটা মাফিয়াতন্ত্রের রাজনীতি, সেটা একটি ফ্যাসিবাদী রাজনীতি। এবং এই যে এত গণহত্যার পরে, নির্বিচারে হত্যাকাণ্ডের পরে, এখনও কিন্তু আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে আপনি রিমোর্স দেখবেন না, অনুশোচনা দেখবেন না। তারা কিন্তু এখন পর্যন্ত একটা ডিনায়ালের মধ্যে বসবাস করছে, সেটা শেখ হাসিনা থেকে শুরু করে তৃণমূল কর্মী পর্যন্ত। যে কারণে আমি বারবার দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার কথা বলি। আপনি তো একসাথে 1 কোটি মানুষকে ফাঁসি কাস্টে ঝুলাতে পারবেন না, এবং যারা সাধারণ সমর্থক তাদেরকেও আপনি কোনোভাবে বিচারিক কায়দার মধ্যে নিয়ে আসতে পারবেন না। কিন্তু এই যে মনোভাবটা যে তার দল কোনো ধরনের ভুল করেনি এবং এই ডিনায়ালের মধ্যে বসবাস করাটা, এটা কিন্তু পরবর্তীতে আউটবাস্ট হবে। তারা যদি তাদের মধ্যে যদি ওই বোধটা না আসে যে গণহত্যা হয়েছে, নির্বিচারে হত্যাকাণ্ড হয়েছে, সেটা আসলে একটু অপরাধ এবং এই অপরাধের সাথে আমার দলটি জড়িত ছিল, এই বোধটি যদি তৈরি না হয় এবং আপনি যদি এভাবে স্বল্পকালীন উপর থেকে টপ ডাউন কোনো প্রক্রিয়া চাপিয়ে দেন, তাহলে কিন্তু এই বোধ তৈরি হবে না, বরং উল্টাটা হবে। তার মানে কি, দেখুন এই ধরনের সিদ্ধান্ত তাদেরকে একটি ইউনিফাইড হওয়ার একটা অজুহাত তৈরি করে দেয়, কিন্তু বিচারিক প্রক্রিয়া যদি আপনি ঠিকমতো করতেন তাহলে কিন্তু সেই অজুহাতটা তারা তৈরি করতে পারতো না। বরং তাকে আপনি দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেয়ে এই দলটি যে ভুল করেছে এবং এই দলটি যে অপরাধ করেছে তার শাস্তি দেওয়ার মাধ্যমে সেটাকে প্রতিষ্ঠিত করতে পারতেন। আমরা দেখেছি বাংলাদেশের হিস্ট্রি বিবেচনা করলে আমরা দেখতে পারি ছোটোখাটো দল, জামাত ইসলামের মতো একটি ছোট দল, সেই দলটিকে নিষিদ্ধ করেও কিন্তু তার কার্যক্রম বন্ধ করে দেওয়া যায় নাই। আমরা দেখেছি বরং বলা যায় যে জামাত ইসলাম কামব্যাক করেছে, তাদের একটা বড় সমর্থন আমরা দেখতে পাচ্ছি এখন। তাহলে যদি অন্য কোনো ব্যবস্থা না নেওয়া হয়, ঠিকমতো যদি বিচার না করা হয়, সেই জনগোষ্ঠীকে যদি আপনি রিকনসিলিয়েশনের মধ্যে না নিয়ে আসেন এবং সাধারণ সমর্থকদের যদি আপনি বোঝাতে সক্ষম না হন যে আসলে যা হয়েছে সেটা একটা অপরাধ হয়েছে, এবং বিশেষ করে শেখ হাসিনা ফ্যামিলি এবং সেই শেখ ফ্যামিলি
যে একটা ফ্যাসিস্ট ফ্যামিলি এবং তাদের যে বাংলাদেশের রাজনীতি করার অধিকার থেকে খর্ব করা উচিত, এবং সেটা মানে সেটা জুডিশিয়ারিতে হয়তো আমরা পারবো না, কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করে করা উচিত। এই বোধগুলো যদি আপনি তৈরি না করতে পারেন জনগোষ্ঠীর মধ্যে, তাহলে তো নিষিদ্ধ করে কোনো লাভ নেই আসলে। এই নিষিদ্ধ তো এক ধরনের কসমেটিক চেঞ্জ হবে। এই নিষিদ্ধ তো সমাজের মধ্যে জনগণের মানসিকতার পরিবর্তন হবে না, আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের মানসিকতার পরিবর্তন হবে না। যে কারণে যদি আওয়ামী লীগের আইডিওলজিকে আমাদের কাউন্টার করতে হয়, যে শেখ মুজিবকে যে দেবত্বকরণ যে করা হয়েছে, তাকে যে এক ধরনের দেবতা হিসাবে এবং আনকোয়েশ্চেনেবল কোনো ধরনের প্রশ্নহীন আনুগত্য যে আওয়ামী লীগের সমর্থকরা শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনাকে দেখান, সেখানে যদি আপনি আঘাত না হানতে পারেন, সেই বয়ান যদি আপনি পরিবর্তন না করতে পারেন, শুধুমাত্র নিষিদ্ধ করলে বরং তাদের একটা ইউনিটির জায়গা আপনি তৈরি করে দিচ্ছেন। কারণ আমরা জানি যে আইডেন্টিটি তৈরি হয় কিভাবে, কমন এনিমি থেকে। আইডেন্টিটি তৈরি হয় যখন মানুষ বিপদে পড়ে এবং তারা মনে করে যে আমরা একত্র হলে, আমরা একই রকম ভিকটিমহুড আমাদের থাকলে আমরা সেটাকে মোকাবেলা করতে পারবো। আমরা তাদের সেই সুযোগটা করে দিচ্ছি কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। অর্থাৎ আমি শেষ পর্যন্ত যেটা বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগ শুধুমাত্র নিষিদ্ধ করা সেইটা একমাত্র সমাধান না, বরং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের আইডিওলজিকে কাউন্টার করা এবং আওয়ামী লীগ একটি দল হিসাবে যে নির্বিচারে গণহত্যার সাথে জড়িত ছিল সেটাকে প্রতিষ্ঠা করা এবং সাধারণ যে আওয়ামী লীগ সমর্থক, সেই সমর্থকদের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংশোধন করা। সেই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে যদি যাওয়ার পরিশ্রমটুকু আমরা না করি, তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হবে। ডক্টর আব্দুল্লাহ মামুন, আমি জাস্ট কমপ্লিমেন্ট করলেই আমার মনে হয় আলোচনাটা দাঁড়াবে। তার সাথে সাথে যে জিনিসটা আমার মনে হয় যে একটা গ্যাপ যেটা করা উচিত ছিল, সেটা হচ্ছে দেখেন এই যে ন্যারেটিভটা আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করলো, এবং সায়ন ভাই একদম ঠিক বলছে যে তাদের কর্মীদের মধ্যে তারা সফলভাবে এই ন্যারেটিভটা ডেভেলপ করিয়েছে যে আসলে আমরা মারিনি, নিজেরা মেরেছে, শিবির মেরেছে, জঙ্গি মেরেছে, গুলিগুলো না এটা ব্যবহার করা হয়নি। এটাকে আপনি কিভাবে কাউন্টার করতে পারতেন? আপনি তথ্য ছড়ানোর মাধ্যমে, সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে যে কোথায় কিন্তু আপনি যেটা বলছেন কিভাবে করা যেত, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা বা যারা এখন সামনের সারিতে আছে, তারা এমন ন্যারেটিভ হাজির করছেন যাতে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, ওইটাই বলছিলাম যে এই কাজগুলো না করে, বা এটা কাজ করলো, ধরে নিলাম যে করলো একটা ইমোশনের জায়গা থেকে, বা তাদের বিপ্লবের নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা, অবশ্যই অন্যদের অংশগ্রহণ কোনোভাবে ছোট করে দেখার দরকার নেই, কারণ এখন তাদের অস্তিত্বের সাইজটা বোঝা যায়। যখন বিএনপি তাদের ব্লক, মানে ওই ব্লকগুলো উইথড্র করছে, তখন বোঝা যায়। ইভেন শাহবাগে যখন প্রথম দিনে গ্যাদারিংটা করলো, তার যে সাইজ, জামাত ইসলাম বা অন্য অন্য ইসলামিক দলগুলো যাওয়ার আগ পর্যন্ত কোনো সিগনিফিকেন্ট সাইজ অফ পিপল ওয়াজ নট প্রেজেন্ট দেয়, সেটা করা উচিত ছিল। কিন্তু আপনি যদি তথ্যগুলো দিতে পারতেন, তার মানে কি, আমি ইনভেস্টিগেশনটার কথা বলছি যে কোথায় কি হয়েছে, কিভাবে মেরেছে, কি করেছে না করেছে পুলিশ। আপনি একটা থানায় কোনো কেসের রিপোর্ট আমার আসছে বলে জানা নাই যে এই হত্যাকাণ্ডটা এইভাবে হয়েছে, অমুক অমুক আসামি। আমরা যেটা দেখতে চাই না যে 3000 আসামি, 4000 আসামি, ওটা থেকে তো আমরা বেরোতে চাই। আর একটা দেখেন, আপনি এগুলোকে, এই যে আইডিওলজিক্যাল ফাইটটা করা, আর একটা উইং হচ্ছে যে সাংস্কৃতিক যে ফাইট, সেই জায়গাটাতে কাজ করা। আপনি এমন কোনো অনুষ্ঠান কোথাও দেখেছেন, এমন কোনো প্রচারণা কোনো টেলিভিশনে দেখেছেন, ইভেন বিটিভিতে দেখেছেন, বা রেডিওতে শুনেছেন, বা টকশোগুলোতে খুব বেশি আলোচনা হচ্ছে? সেটাও কিন্তু আমরা ওই জায়গাটা তো করতে পারিনি। আরটা হচ্ছে যে রিকনসিলিয়েশন প্রসেসে সারা, আপনার বেস্ট এক্সাম্পল হচ্ছে সাউথ আফ্রিকা। একটা বর্ণবাদ বিরোধী ব্লক একটা দেশের মধ্যে তৈরি হল, তারা কিন্তু রিকনসিলিয়েট করেছে। একেবারে সাদা চামড়া কালো চামড়ার মানুষ একসাথে থেকে অর্থনৈতিক উন্নয়নের দিকে গেছে। মেইন মন্ত্রটাই ছিল কিন্তু রিকনসিলিয়েশন। বাংলাদেশ তো সেটা করছে, সেটা তো আমরা করছি না। ওই যে একটা ছোট দেশের উদাহরণ, গণহত্যার উদাহরণ একটা দেই, ধরেন আপনি রুয়ান্ডার কথা ধরেন, তারাও কিন্তু পানিশমেন্ট দিয়েছে যারা মেজর কিলিং এ পার্ট ছিল, কিন্তু তারা রুয়ান্ডাতে সম্প্রদায় ভিত্তিক আদালত কিন্তু তৈরি করা হয়েছিল, যে মোটামুটি এলাকার মধ্যে কাকে কাকে তুমি দেখেছো যে ক্রাইমের সঙ্গে জড়িত, 2 বছর 4 বছর 5 বছর করে সাজাতে গাকাকা আদালত বলতো তারা এটাকে, বা সম্প্রদায় ভিত্তিক আদালত। তো খুব কাছাকাছি সময় আমাদের নেচারের একটা ইস্যু ইন্দোনেশিয়াতে দেখেন আপনি, খুব বেশি পার্টি তৈরি হয়নি, কিন্তু রিকনসিলিয়েশনটাকে এগিয়ে নিয়ে ইন্দোনেশিয়া তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে গেছে, এবং রিফর্ম কমিশনটাকে এমনভাবে করেছে যে ওই কমিশনটা এখন কন্টিনিউয়াসলি
AI 4-5 ডিল করছে, বা পঞ্চম শিল্প বিপ্লব নামে তাদের, যেটা তখন তারা কমিশন করেছিল, সংস্কার কমিশন, সেটা তাদের 5th জেনারেশন রেভলিউশনকে ডিল করার জন্য কাজ করছে। আমরা ওদিকেও কিন্তু যেতে পারিনি, এবং সেটাই যাওয়া উচিত। আরেকটা পয়েন্ট আপনি দেখেন যে আমাদের এই সমস্ত সংস্থাগুলোর মূলে তো আমাদের অর্থনীতির একটা বড় ঘটনা। আপনি আরেকটা জিনিস দেখেন তো, আপনাকে তো এইসব সিচুয়েশন ট্যাকেল করতে গেলে নতুন এমপ্লয়মেন্ট আনতে হবে, এগ্রিকালচার সেক্টরে রিফর্ম আনতে হবে, উৎকর্ষতা আনতে হবে। আজকে এগ্রিটেক মার্কেট আমাদের প্রায় মানে 40-46% আর্গুয়েবলি এখন ইকোনমিতে অবদান। সেখানে আপনি দেখেন যে এই যে প্রায় 20-25 বিলিয়ন ডলারের এগ্রিটেক মার্কেট, একেবারে কবে বৃষ্টি হলে কোন ফসলটা কবে লাগিয়ে কবে তুলতে হবে সেন্সিং করে জাপান এটা তুলে ফেলছে। বাট নর্থ আমেরিকার সফলতা আপনি দেখেন, ইভেন মিডল ইস্টে দেখেন তারা মরুভূমিতে এগ্রিটেককে কীভাবে এগিয়ে নিয়ে গেছে। একটা কোনো ইনিশিয়েটিভ আপনি 1 বছরে দেখেছেন? আপনি তো মানে শুধুমাত্র তো রিকনসিলিয়েশন শব্দটা তো রিকনসিলিয়েশন না, আপনার মোবিলাইজেশন অফ ইকোনমিক ফান্ডস, ক্রিয়েশন অফ জব, ইনফর্মাল সেক্টর ডেভেলপমেন্ট, আপনি ব্যাংকিং সেক্টরটাকে একটা স্ট্যাবিলিটি আনার চেষ্টা করছেন। বাট সেটা কীভাবে? সেটা এইভাবে যে আপনি সুদটা বাড়িয়ে 12-15% করে রেখেছেন। তাহলে কি এমপ্লয়মেন্ট হবে? আপনি বলছেন যে আমার বাড়ছে, রিজার্ভ বাড়ছে, তারপরে তো ইম্পোর্ট কম, তো ইম্পোর্ট কম হলে তো রিজার্ভ অটোমেটিক্যালি বাড়বে, তারপরে জব ক্রিয়েশন কোত্থেকে হবে? আমরা যত কথাই বলি জিলুর ভাই, আমার যে বেসিক নিড সেই জায়গাটাতে আপনাকে কাজ করতে হবে। তো এবং রিকনসিলিয়েশনে কিন্তু একটা বড় জায়গা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির একটা সমাধান দাঁড় করানো, একটা প্রচেষ্টা, একটা তত্ত্ব দাঁড় করানো, সে ভিত্তিতে সমাজকে এগিয়ে নেওয়া। তাহলে না আপনি ইনক্লুসিভ হতে পারবেন, তাহলে না আপনি আপনার ইকোনমিক ডেমোক্রেসি তো লাগবে, ইকোনমিক ডিপ্লোমেসি লাগবে, সেই জায়গাটা তো কিন্তু হচ্ছে না। তাহলে বড় অংশ যে দেশের পভার্টি লাইন আমাদের কোভিডের কারণে প্রায় 30 ক্রস করে গেছে, অনেক জব অনেকে হারিয়েছিল। একটা ছোট্ট একটা ডাটা আপনাকে দেই আমি, আপনি এই জিনিসগুলো জানা দরকার দর্শকদের। আপনি 2003-13 বিবিএসের সার্ভে যদি দেখেন, সেখানে দেখবেন যে প্রায় জব ক্রিয়েশন আপনার 1,40,00,000, বা ধরেন যে আমাদের এখানে প্রায় 41 লাখ জব ক্রিয়েট হয়েছে আমাদের। এই যদি আপনি 3-13 দেখেন, যে এখানে আমাদের অর্থনৈতিক ইউনিটের সংখ্যা, অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়ে 3-13-তে হয়েছে ধরেন 40 লাখ। আপনি যদি বিবিএসের এভারেজ সার্ভে যেটা বেরোলো 24-এ, দেখবেন যে ওটা 40 লাখে থেমে আছে 10 বছর পরে। আরও একটা মজার তথ্য আপনাকে দেই যে অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান, আপনি তো স্টেবিলিটি আনতে চান সমাজে, আলটিমেটলি তো অর্থনৈতিক দিকটা ঠিক করতে হবে। সেখানে আপনার 2003 সাল থেকে 10 সাল পর্যন্ত ছিল হচ্ছে 11 বা 12%, আর এখন এটা কমে এবছর যে রিপোর্টটা এটা 9%। আর সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটা, আপনি 3-13, আমি দেখলাম ডাটাটা, 3-13-তে জব ক্রিয়েশন ছিল প্রায় 1,33,00,000। ইন্টারেস্টিংলি এই 13-24 এই সময়ে জব ক্রিয়েশন মাত্র 62 লাখ। আপনি যদি স্থিতিশীলতা চান, আপনি যদি ক্রাইম ফ্রি সোসাইটি চান, আপনি যদি বৈষম্য কমাতে চান, তাহলে তো এই জায়গাগুলোতে কাজ করতে হবে। নাহলে তো আপনি আসলে যত যেভাবেই বলেন, আপনি রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, আপনার অর্থনৈতিক মুক্তিটাই আপনার মেইন জায়গাটাতে। তাহলে দেখেন, আপনি তো শুধুমাত্র পলিটিক্যাল ডিবেটটা করতে হবে না, এখানেও কিন্তু রিকনসিলিয়েশন একটা বড় ঘটনা। মানে সম্পদ তো গত 15 বছরে কুক্ষিগত হয়েছে একটা শ্রেণীর হাতে, সেটাকে তো ডিস্ট্রিবিউট করতে হবে। আপনি কি কারো টাকা উদ্ধার করা শুনছেন আজ পর্যন্ত? আপনি কি এই গভর্নমেন্টের বিদেশ থেকে কোনো টাকা আনা শুনেছেন? আপনি কয়জনের ব্যাংক ফ্রিজ, শুধু ব্যাংক ফ্রিজ করার কথা শুনছি আমরা, কিন্তু ব্যাংক ফ্রিজ করে তার অবৈধ টাকাটা কতটুকু হয়েছে, বা দুদকের মাধ্যমে কত টাকা এই ইকোনমিতে যুক্ত হয়েছে, সেটা কি কোনো তথ্য গত 1 বছর হয়ে যাচ্ছে, 9 মাস 10 মাস হয়ে যাচ্ছে, সেটা তো আপনি করতে পারেন নাই। তো শুধুমাত্র তো যারা বিপ্লব করেছে তাদের দোষ দিলে হবে না, যে মুরব্বীদেরকে দায়িত্ব দিলাম, যাদেরকে রাষ্ট্র পরিচালনার ভার তার একটা ভঙ্গুর অবস্থায় নিল, আপনি একটা কেস দেখান যে এই রিলেটেড কোনো কেসের তদন্তটা একটা সাবস্টেন্সিয়াল তদন্ত হয়েছে, একটা কেস দেখান। আমি একটু বোধহয় গত মাসের একটা ঘটনা, এই মানবতা অপরাধ, এই যে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতের হয়েছে, সেখানে বোধহয় 106টা না কয়টা কেসের একটা রিপোর্টে কোর্টই একটা ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করছে যে আসামি ধরছে মাত্র 13 জন 106টা কেস থেকে। যেটা তাহলে ইনভেস্টিগেশনের কি অবস্থা, এবং তিরস্কারও করেছে কিন্তু ওই বিচারক এই প্রসিকিউটরদের, যে আপনারা কি করছেন। তাহলে কোনো ফ্রন্টে কাজ নাই, এক ধরনের কেমন যেন এই কি বলবো, যে একটা করে ইস্যু এনে সেটাকে সামন থেকে তুলে দিয়ে মানুষকে এটা ওটা বোঝানোর এই সময়টা কিন্তু পার হয়ে যাচ্ছে। রেটরিক্যাল একটা বিষয়। এটা খুবই দুঃখজনক যে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এক বুক আশা নিয়ে আমরা এই সরকার গঠন করেছিলাম।
আমরা মনে করেছিলাম যে খুব তাড়াতাড়ি আমাদের গণতান্ত্রিক পথযাত্রা শুরু হবে, কিন্তু যেসব সেক্টরে আমাদের আশা ছিল প্রত্যেকটা সেক্টরে আমরা আশাভঙ্গ দেখতে পাচ্ছি। সবচেয়ে বেসিক যে আশাটা যে একটি নির্বাচন হবে, অনেকেই বলার চেষ্টা করেন যে আমরা কি এত মানুষ প্রাণ দিয়েছি নির্বাচনের জন্য, তো এটা তো পাল্টা উত্তরও অনেক হতে পারে যে অনেক মানুষ প্রাণ দিয়েছে নির্বাচন না হওয়ার জন্য তো না, অনেক মানুষ প্রাণ দিয়েছে এইসব দুর্নীতির জন্য তো না, অনেক মানুষ প্রাণ দিয়েছে শুধুমাত্র রেটোরিক্যাল পরিবর্তন করবেন কিন্তু মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কোনো পরিবর্তন করবেন না, মানব ইনিশিয়েটিভ নেবেন না, সেটার জন্য তো না। ইভেন সংস্কারের যে কথা বলা হচ্ছে, জি আমি সংস্কারের প্রসঙ্গটা আসি, সংস্কার প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ, সংস্কার এবং জাতীয় ঐকমত্য দরকার। এমনভাবে সংস্কারকে একটা বাইনারি পজিশনে নিয়ে আসা হয়েছে যে মনে হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এই দুইটি হচ্ছে প্রত্যেকে একে অপরের প্রতিপক্ষ। সংস্কারের সাথে নির্বাচনের কি সম্পর্ক? বরং নির্বাচিত সরকার তো সংস্কারকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ নির্বাচিত সরকার জনঘনিষ্ঠ সরকার হয়। নির্বাচিত যে সরকার হবে সেটা তো জনগণের সরকার, তাই না? এখন আমরা যে সংস্কারগুলো কথা বলছি, যেটা নিয়ে এই অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের সাথে সংযুক্ত যে শিক্ষার্থীদের দল, তারা খুবই আগ্রহী আমরা দেখছি। এর বেশিরভাগই কিন্তু আমরা কসমেটিক চেঞ্জের বিষয়টা দেখছি, অর্থাৎ আমরা সংস্কারের মধ্যে যে পরিবর্তনগুলো আসলে মানুষের জীবনের সাথে যুক্ত না, বরং রাষ্ট্রীয় কাঠামোর সাথে যুক্ত। এখন তাদের বক্তব্য যেটা হচ্ছে, আমরা বেশিরভাগ সময় দেখি এক্সপার্ট যারা আছেন সরকারের মধ্যে, তাদের বক্তব্য আমরা দেখি যে তারা মনে করেন যে সিস্টেম ঠিক করা হলে এটা একটা বীজগণিতের ইকুয়েশনের মতো, যে আমি সিস্টেম ঠিক করে ফেললে কেউ আর ফ্যাসিস্ট হতে পারবে না, তাই না? আমরা একটা সিস্টেম করে ফেলবো, এই সিস্টেমের একদিক থেকে সাধারণ রাজনীতিবিদরা ঢুকবেন এবং পরিপূর্ণ পরিশুদ্ধ হয়ে আরেক দিক থেকে বের হবেন না। এইভাবে তো কাজ করে না। আমি যখন ক্লাসরুমে ক্লাস নিব তখন আমরা বলবো যে আমরা এই উন্নয়ন, এটা করা উচিত, এইটা করা উচিত, এভাবে আমরা আপার হাউস দিব, এইভাবে হচ্ছে আমরা পাওয়ার শেয়ার করব, পাওয়ার ব্যালেন্স করব। কিন্তু একটা দেশে যখন আমরা এই কাজগুলো করতে যাব তখন আমরা কি করব? তখন আমাদের প্র্যাগম্যাটিক হতে হবে, তখন আমাদের বাস্তববাদী হতে হবে যে এই দেশে বর্তমান সময়ে আমাদের কি কি পরিবর্তন করা সম্ভব এবং কি কি পরিবর্তন আমরা ধীরে ধীরে করব। আমরা যদি টাই নিয়ে অনেক বেশি কনসার্ন হই কিন্তু আমাদের পরনে হয়তো ঠিকমতো লুঙ্গিটাই নাই, তাহলে তো এটা খুবই হাস্যকর হবে, তাই না? তো আমরা যে সংস্কারের কথা আমরা এখন বলছি, যে আমাদের যে মানব সম্পদের যে উন্নয়ন এবং আমাদের প্রতিদিনের যে বেসিক চাহিদা, আমাদের শিক্ষার যে চাহিদা, আমাদের কৃষির যে চাহিদা, আমাদের নারী উন্নয়ন, আমাদের পরিবেশ, আমাদের প্রতিদিনের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো প্রয়োজনীয় সেইটা আগে তো আমাদের এনশিওর করতে হবে। এবং সেই অর্থনীতির উন্নয়ন করা আমাদের হচ্ছে আমাদের আওতার মধ্যে আমরা খাদ্যদ্রব্য এবং সেগুলোর দাম নিয়ন্ত্রিত থাকবে এবং আমরা এমন একটা সোসাইটি তৈরি করব যে সোসাইটিতে একে অপরের উপরে এক ধরনের সম্মান থাকবে। আমাদের নারীরা ঠিকমতো রাস্তায় বের হতে পারবেন, তারা সহজে তাদের জীবন হচ্ছে যাপন করতে পারবেন। তো আমরা এমন একটা সিস্টেম চালু করতে চাই যে সিস্টেমে মানুষের সম্মান মানুষের কাছে থাকবে, তারপরে আমরা রাষ্ট্রীয় বড় কাঠামোগুলো কথা চিন্তা করব। কিন্তু আমরা যে বাস্তবতা দেখছি সেটা হচ্ছে যে আমাদের খাবারের নিশ্চয়তা নাই, আমাদের পরিবেশের নিশ্চয়তা নাই, আমাদের বস্ত্রের নিশ্চয়তা নাই, আমাদের সিকিউরিটির নিশ্চয়তা নাই, কিন্তু আমরা বড় বড় রাষ্ট্র কাঠামো নিয়ে আমরা অনেক চিন্তা করছি। তো এই যে অ্যানোমালিটা, এই যে হচ্ছে গ্যাপটা, সেই গ্যাপটা আমাদের খুব ভাবায় এবং আমরা দেখি যে, এবং সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে যে আপনি কতটা আন্তরিকতার সঙ্গে আসলে সেটা চাইছেন, নাকি নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য চাইছেন, অন্য কোনো রাজনৈতিক শক্তিকে পছন্দ মতো নিজস্ব রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করবার জন্য। কারণ সেটা নিয়ে তো সন্দেহ করার কারণ রয়েছে। কারণ নির্বাচনী রোডম্যাপ যখন আপনি ঘোষণা করবেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার সময় আপনি তো একটা নির্দিষ্ট তারিখ দিবেন, একটা নির্বাচন অনুষ্ঠানের তারিখ দিবেন, তফসিলের তারিখ দিবেন, মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ দিবেন, এই যে একটা নির্দিষ্ট কয়েকটা তারিখ আপনি দিবেন। কিন্তু আপনি কি বলছেন? আপনি বলছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে কোনো এক সময় আপনার নির্বাচনটা হতে পারে। এর মধ্যে হচ্ছে রোজা রয়েছে, এর মধ্যে ঈদ রয়েছে, এর মধ্যে বর্ষা বাদল রয়েছে, এর মধ্যে হিট ওয়েভ রয়েছে। তো আপনার বলতে সমস্যা কোথায় যে আপনি ডিসেম্বরে ইলেকশন দেবেন, আপনি জানুয়ারিতে ইলেকশন দেবেন? আমরা তো কোনো ধরনের প্রস্তুতিও আমরা দেখতে পাচ্ছি না। তার মানে কি?
তার মানে তারা মনে করছেন যে এই যে নানা ধরনের বড় বায়বীয় ইউটোপিয়ান হচ্ছে সংস্কার, এবং এই সংস্কারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রলম্বিত করা যাবে। কিন্তু সাইমুম, আপনি যেটা বলছেন সেটা তো ধরেন জনগণের যে আকাঙ্ক্ষার কথা আপনি বলছেন বা দাবির কথা আপনি বলছেন, সেটা তো রাজনৈতিক দলগুলোর ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে প্রতিফলিত হতে হবে। রাজনৈতিক দলগুলো কি এই ব্যাপারে সিরিয়াস? আমার কাছে মনে হয় ইনক্লুডিং বিএনপি যে একটা নির্বাচনের ব্যাপারে বা এই যে রোডম্যাপের কথা তারা বলছে, কিন্তু কতটা সিরিয়াস মনে হয় আপনার কাছে? না, আমার কাছে মনে হয় যে বিএনপি প্রথম থেকেই হচ্ছে অন্তর্বর্তী সরকারকে একটা স্পেস দিয়ে আসছে। আমরা 5ই আগস্টের পরেও দেখেছি যে অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয়েছে তখন একদিকে সেনাবাহিনী আর একদিকে বিএনপি এবং অন্যান্য মেজর দল, কিন্তু সবচাইতে বড় আমরা স্পেসটা আমরা বিএনপির কাছ থেকে দেখি, সমর্থনটা আমরা বিএনপির কাছ থেকে দেখি। এবং এই যে দীর্ঘ সময়ে এখন পর্যন্ত আমরা দেখি যে বিএনপি অন্তর্বর্তী সরকারকে একটা বড় ধরনের ছাড় দিয়ে আসছে। আমরা এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, এখন যদি বিএনপি তার সমর্থন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সরিয়ে নেয়, তাহলে কিন্তু যে জনসমর্থনের ঘাটতি আমরা এনসিপির প্রতি দেখেছি এবং যেটা ভিজিবল তাদের নানা রকম মোবিলাইজেশনে আমরা দেখতে পাচ্ছি যে যাদের জনসমর্থনের যে অবস্থা, তাতে কিন্তু এই যে পতিত ফ্যাসিস্টদের যে অবশিষ্টাংশ বাংলাদেশে এখনও অবশিষ্ট আছে, তারাও কিন্তু এই এনসিপির উপরে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রেখেছে বিএনপি, এবং অন্তর্বর্তী সরকারের সাথে সাথে এনসিপির মতো দলগুলোকেও এক ধরনের সিকিউরিটি কিন্তু বিএনপি দিয়ে আসছে। আপনারা দেখেন, যখনই একটা ছাত্রলীগের মিছিল হয়, যখনই একটা আওয়ামী লীগের মিছিল হয়, সেটা ঠেকায় কে? সেটা কাউন্টার করে সবসময় বিএনপি। কিন্তু সেইটার প্রতিফলন কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের আচরণে দেখতে পাই না। যে কারণে আপনার প্রশ্নটা একটা ভ্যালিড প্রশ্ন, যে আসলে কতদিন এইভাবে শর্তহীনভাবে বিএনপি সমর্থন দিয়ে যাবে অন্তর্বর্তী সরকারকে, যদি না তারা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করে। আমার কাছে মনে হয় যে এই ধরনের শর্তহীন সমর্থনের খুব বেশি সময় আর নাই। যদি একটি ঠিকমতো নির্বাচনী রোডম্যাপ না ঘোষণা করা হয়, একটি নির্বাচনী তারিখ না ঘোষণা করা হয়, আমরা সংঘাতের দিকেই এগিয়ে যাব। ডক্টর মোহাম্মদ, আরও একটা জিনিস এখানে, সেটা হচ্ছে যে আমরা যে জাতীয় ঐক্যমত্য কমিশন বারবার বলছে যে আমরা আলোচনা চালাচ্ছি, এবং মাঝখানে আমরা দেখলাম যে সেই আলোচনাটা আন্তরিকভাবেই করানোর চেষ্টা করা হয়েছে, দলগুলোর সঙ্গে বসেছে, বিএনপির সঙ্গে একদিকে ঐকমত্য কমিশন, অন্যদিকে এখন জুলাই চার্টার। আমি ওইটাই আসতেছিলাম, ঐকমত্য কমিশন যখন এখন বলবে যে আমরা জানি, বলছি যে 15ই মের মধ্যে আমরা আলোচনা পর্বটা শেষ করব, তারপরে আমরা একটা এই আলোচনাটা সামারি নিয়ে প্রয়োজনে আরেকবার বসবো। তো ধরে নিলাম যে এটা মোটামুটি মে মাসটা বা ঠিক আছে জুনের মধ্য পর্যন্ত আমরা দিলাম। তারপরে কি, তারপরে যে ইস্যুটা আপনার এই জিনিসটা এখন আশঙ্কার জায়গাটা, যে তারপরে কি তাহলে আবার ঐকমত্য কমিশনের যে সামারি রিপোর্ট তৈরি হলো, যেটা নিয়ে সংস্কারের রূপরেখা ধরে নিচ্ছে আমরা জুলাই চার্টার, সেটা এখন তার মধ্যে যদি আবার এই যে বলা হলো 1 মাসের সময় দিল এনসিপি, এবং বলা হলো যে এটা বাস্তবায়ন করতে হবে, করা হবে বলা হচ্ছে, করা হবে, এবং সরকারও বলছে যে এটা করা হবে, তাহলে তো এখানে তো বিএনপির প্রথম দিক থেকেই এক ধরনের ছিল, রিজার্ভেশন ছিল যে প্রক্রিয়ায় আলোচনাটা এগিয়েছে এখানে আমাদের সমর্থন নেবে। তার প্রথম থেকেই বলছে যে ল্যাঙ্গুয়েজে তাদের শুধুমাত্র অবজেকশন আছে তা না, ওভারঅল অ্যাপ্রোচ নিয়েও তারা প্রশ্ন তুলেছে। তখন কিন্তু এই যে কথাটা আপনি আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, তখন আবার এটা কিন্তু আবার প্রলং করার সুযোগ আছে। আদতে কি হচ্ছে, একদিকে আমি মনে করি যে ক্রেডিবিলিটি যেমন সরকারের নষ্ট হচ্ছে, অন্যদিকে নির্বাচন নিয়ে যত অস্থিতিশীলতা তৈরি যত বেশি হবে, মনে রাখতে হবে সেটা সামাজিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তা কিন্তু আরও বাড়াবে। এবং আপনি দেখেন হঠাৎ করে যে ইস্যুটার কথা আমি বলছিলাম, তখন অন্যদিকে চলে গেল আলোচনাটা, যে করিডোর দেওয়ার মতো একটা বিষয়কে এত ঠুনকো করে দেখার কোনো সুযোগ নেই, 1 নম্বর। আবার আপনি খুব সাম্প্রতিক যে উদাহরণ করিডোর, মানবিক করিডোরের, ইউক্রেনে দেখেন বা লিবিয়াতে দেখেন বা সিরিয়াতে দেখেন, সাকসেসফুল কিন্তু না, ইনক্লুডিং যে ঘৃণ্য নির্যাতন ইসরায়েল করলো প্যালেস্টাইনে, সেটাতে কিন্তু সফল কাম হয়নি, বরং এই রুটগুলো কাজ করেনি। ওর নেচারগুলোর চেয়ে আমাদের মতো একটা শান্তিপূর্ণ দেশে, আমাদের এই যে 50-55 বছর ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে আর এ ধরনের কোনো সিচুয়েশনে আমাদের যেতে হয়নি, ওটা কিন্তু জিওগ্রাফিক্যালি, জিও স্ট্র্যাটেজিক্যালি এবং আমাদের জন্য, আমাদের সিকিউরিটিতে সিরিয়াস থ্রেট এই জায়গাটায়। এরকম একটা বিষয় নিয়ে সুইপিং কমেন্ট
আমরা তো সরকারের কাছ থেকে এটা আশা করি না, এক একজনের কাছ থেকে এক একটা বক্তব্য, এবং সেখানে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে দেব কি দিব না সে সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিতে হবে, যেহেতু এই মুহূর্তে আমাদের পার্লামেন্ট নেই। তাহলে একদিকে আপনি সংস্কারের যে আলোচনা তার সামনে জুলাইকে আনছেন, এদিকে আপনার সিকিউরিটি থ্রেট তৈরি করছেন। নির্বাচন কমিশন বরং মাঝে মাঝে জানান দেওয়ার চেষ্টা করছে যে আমাদের একটা প্রস্তুতি রয়েছে, কিন্তু সরকারের এক ধরনের খড়গ বলবো শব্দটা কি জানি না আমি, বা অনাগ্রহের কারণে তারাও খোলাসা করতে পারছে না। কিন্তু এটা ভুলে গেলে হবে না যে আমাদের দেশে মাত্র 3 মাসে সফল নির্বাচনের আয়োজনের উদাহরণ রয়েছে। হিডেন কোনো এজেন্ডা আছে কিনা যেটা বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করছে এবং নির্বাচনকে বিলম্বিত করে এইসব এক এক সময় নানান ইস্যু সামনে নিয়ে আসছে। আমি ওই কথাটা আমি আগামী মাসের প্রথম সপ্তাহে বা জুনের ঈদের পর থেকে আমরা জিনিসটা আরো ক্লিয়ার, এবং আমরা তখন এটা বলতে হতে পারে আমাদেরকে যে তাহলে অন্য কিছু আছে কিনা যে এই জিনিসগুলো। আপনি দেখেন যে এই যে বিএনপি চেয়ারপারসন কয়েক মাস পরে চিকিৎসা নিয়ে দেশে ফেলেন, যে ওয়েবটা তৈরি হয়েছিল জাস্ট অন্য একটা ইস্যু সামনে এসে রেখেই, মানে অনেকেই মনে করছিলেন যে বিএনপি চেয়ারপারসন তো পুরো পরিস্থিতি কোথাও গিয়ে কোনো একটা প্রকৃতি দিয়ে না, শুধু তাই না, আব্দুল হামিদের চলে যাওয়ার দায়িত্ব তো সরকারকে নিতে হবে, ঘুরিয়ে এটাকে নিতে হবে। এবং সেই জায়গাটাতে আমি সাইমন ভাই যে কথাটা বললো যে বিএনপি একটা সময় দিচ্ছে, হ্যাঁ বিএনপির জন্য এটা একটা চিকেন অ্যান্ড এগ প্রবলেম যে কতটুক তারা যাবে, জনগণ কিভাবে নেবে। কিন্তু আমি যে ইন্ডিকেটরগুলোর কথা আপনাকে বললাম, অর্থনৈতিক এবং সামাজিক, বিএনপির ওই আস্থাটা জনগণের উপরে নেই, বা জনগণ বিএনপির সঙ্গে আছে সেটা এখনো নিশ্চিত না। সম্ভবত বিএনপি ওয়েট করছে যে জনগণ ওই পালসটা বোঝার জন্য, জনগণ এরকম আনকন্ডিশনাল সাপোর্ট বা সরকারের যে আচরণগুলো চুলচেরা হয়তো বিশ্লেষণ জনগণ করছে না। কিন্তু বিএনপিকে কিন্তু, বিএনপিটা তো পলিটিক্যাল পার্টি, তারা তো ইলেকশন চাইবে। ওই ন্যারেটিভ ডেভেলপ করে তো লাভ নাই যে ইলেকশন চাওয়াটা একটা অপরাধ, এটা ঠিক না। আর সংস্কারও যেটা সাইমন ভাই বললো যে সংস্কারটা চলমান প্রক্রিয়া, কিন্তু আমার ধারণা বিএনপিকে কিন্তু একটা পর্যায়ে ওখানে যেতে হবে যে আমরা গিয়ার 1, 2, 3 প্রবলি দেয়ার ইন সেকেন্ড গিয়ার আফটার খালেদা জিয়াস রিটার্ন টু ঢাকা, বাট 3rd, 4th তো তাদেরকে যেতে হবে। সেই জায়গাটাতে আমরা কোনোভাবেই চাই না যে সেই রকম একটা সিচুয়েশন তৈরি হোক। আমার মনে হয় জুলু ভাই এই জায়গাটা সরকারেরও অ্যাসেস করা দরকার যে বিএনপি কতদিন এই ধৈর্যটা রাখবে, বা সাধারণ মানুষ যারা 15 থেকে 16 বছর বা আর্গুয়েবলি 17 বছর নির্বাচনের বাইরে, তারা কতদিন অপেক্ষা করবে। এই যে ধরেন আরেকটা জিনিস আমি একটু বলি, যে এই যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো কয়েকদিন আগে, ইলেকশন কমিশনও তার নিবন্ধন স্থগিত করেছে। আমার আরেকটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে, ধরেন আওয়ামী লীগকে, মানে আমরা তো দেখছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, প্রজ্ঞাপন হয়েছে, আওয়ামী লীগ তার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করার সাহস শক্তি নাই, এমনকি এটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ কার্যক্রম স্থগিত। কার্যক্রম স্থগিত, আপনি তো বলছেন যে এই বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, তো বাংলাদেশে এই বিচারিক প্রক্রিয়া কত বছর লাগবে, আপনি যেভাবে চাইছেন সেটা কত বছর কত দশক লাগবে সেটা বলা মুশকিল। এবং সেই জায়গায় তার মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকছে, ধরে নিলাম আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকছে, বিএনপি নির্বাচন করছে, আর এখন যে শক্তিটা এখন ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে কাজ করছে, এরা আরেকটা শক্তি। তো এই দুই শক্তিকে নিয়ে নির্বাচন করে সেই নির্বাচন কি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খুব গ্রহণযোগ্যতা পাবে বলে মনে হয়? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি পারসেপশন সবার মধ্যেই আছে এবং স্বাভাবিকভাবে ধরে নেয় যে বিএনপি হয়তো নির্বাচনে জিতবে, কারণ হয়তো বলাই ভালো, নির্বাচন তো জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল। বিরোধী শক্তি কারা হচ্ছে, এবং এই বিরোধী শক্তি যারা হচ্ছে সেটা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, বাংলাদেশের ইমেজের ক্ষেত্রে কী প্রভাব রাখবে ভবিষ্যতে? কারণ আপনি তো সকল ফোর্সকে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছেন, সবাইকে সুযোগ দিচ্ছেন না সমান। দ্যাটস মাই কোশ্চেন, আপনি শুরু করতে পারেন। আমি প্রথমে একটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে যে একটা আলোচনা এসেছিল, সেটা হচ্ছে যে বিএনপির কি এখন জনভিত্তি নাই যে তারা ওয়েট করছে, এই ধরনের একটা বিষয় এসেছিল, তাই না আলোচনার মধ্যে, যে বিএনপি কি ওয়েট করছে কিসের জন্য? তার মানে উনি বলছেন যে বিএনপি, আপনার সঙ্গে উনি একমত যে বিএনপি একটু সময় দিচ্ছে। আমি প্রশ্ন করছিলাম যে উনি বলছিলেন যে জনগণ কিভাবে নিবে, আমি বলছিলাম কি বিএনপি বুঝতে পারছেন না যে জনগণ তার সঙ্গে আছে? আমার প্রশ্ন ছিল সে, আমি বলেছিলাম আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিএনপি সার্টেন যে তার সাথে জনগণ রয়েছে, এবং আমরা রিসেন্টলি যতগুলো সমাবেশ দেখেছি, আপনি যদি চট্টগ্রামের তারুণ্যের সমাবেশ দেখেন তাহলে এটা স্মরণকালের বৃহত্তম সমাবেশ,
এবং এই সমাবেশগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই যেটা অন্য দলের ক্ষেত্রে অনেক কষ্ট করে লোক নিয়ে আসতে হয় সেরকম সমাবেশ না। কিন্তু বিএনপি এর আগেও ডক্টর সাইমুম সমাবেশ করেছে এবং এই যে আজকে তরুণ যে নেতৃত্ব, এই তরুণ নেতৃত্ব বলছে আপনারা 15 বছর তো কিছুই করতে পারেননি, অনেক না, কিছুই করেছেন। এই প্রশ্নের সমাবেশ করেছেন, তারুণ্যের সমাবেশে তখন বিএনপি, কিন্তু সরকার তো শাসনে কিন্তু বিদায় করতে পারেননি, সেটা তো আমরাই করে দিলাম, তাদের বক্তব্য। সরকার পরিবর্তন তো কোনো চর দখলের যুদ্ধ না। সরকার পরিবর্তন আপনাকে প্রথমে নন ভায়োলেন্ট মুভমেন্টই করতে হবে। আপনি যদি মনে করেন যে প্রথম দিক থেকেই আপনি সহিংস মুভমেন্ট করবেন, তাহলে সেটা তো রাজনৈতিক দলের কাজ না, এটা তো আন্ডারগ্রাউন্ড দলের কাজ। বিএনপি একটি রাজনৈতিক দল, অর্থাৎ বিএনপি প্রথম থেকেই নিয়মতান্ত্রিক ওয়েতে সমাবেশ করে, সভা করে, তারা প্রতিবাদ জানিয়ে, তারা দেশের ভিতরে দেশের বাইরে নানা জায়গায় গণতন্ত্র মেনে যে আন্দোলন করা, সেই আন্দোলনটি করবেন। কিন্তু এভাবে আন্দোলন করতে 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 পুঞ্জীভূত ক্ষোভ একসময় এসে দাঁড়াবে, যে সময় সেটা হচ্ছে গণ অভ্যুত্থানে পরিণত হবে, তাই না? অতএব যারা মনে করেন, যারা বলেন যে 16 বছর ধরে বিএনপি আসলে কি করেছে, তারা একটা বালুর ট্রাকও সরাতে পারেন না, তাদের আসলে গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা কম, অথবা তারা হয়তো সেই সময় জন্মই নেন নাই আসলে যে সময় এই আন্দোলনটা শুরু হয়েছে। এই যে বালকসুলভ আচরণ, সেই আচরণের একটা পরিবর্তন করা দরকার। বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ স্যাক্রিফাইস এবং আত্মত্যাগ করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, যে তাদেরকে 16 বছরে কোনো কিছু করেনি, সেটা বলা এক ধরনের বালখিল্যতা বলে আমি মনে করি। কারণ আমরা যদি আপনি স্ট্যাটিস্টিক্সের দিকেও তাকিয়ে দেখেন, তাহলে গত 15-16 বছরে এক্সট্রা জুডিশিয়াল কিলিংদের একটা বড় অংশ হচ্ছে বিএনপির। গুম যারা হয়েছে, সেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের একটা বড় অংশ হচ্ছে বিএনপি। সবচাইতে বেশি সংখ্যক হচ্ছে মামলার যে হয়েছে, তার মধ্যে 2টা পেশার মানুষ, সেটা আপনার সিজিএস এর গবেষণায় আমরা দেখেছি। প্রথম হচ্ছে রাজনীতিবিদ, আর দ্বিতীয় হচ্ছে সাংবাদিক। আমরা দেখি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে, বিভিন্ন হামলা থেকে, মামলা থেকে, হয়রানি থেকে ফ্যামিলি নষ্ট হয়ে গিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের। আপনি এই পুরো 16 বছরের আন্দোলনের একটা আউটকাম, আপনি একটা পাথরকে ধাক্কা দিচ্ছেন, এক সময় সেটা কিনারে যায়, তারপরে কিনার থেকে পড়ে যায়। আপনি কিনার থেকে পড়ে যাওয়া শেষ ধাক্কাটা দেখে যদি আপনি বলেন যে তার আগে সব ধাক্কার হচ্ছে কোনো ধরনের কোনো মূল্য নাই, সেটা তো একটা অসম্ভব আলোচনা। সেটা নিয়ে আসলে আমি আলোচনা করার কোনো প্রয়োজনও আমি বোধ করি না। যে কথাটা আমি বলতে চাচ্ছি যে এই জনভিত্তি আছে বিএনপির, অবশ্যই জনভিত্তি রয়েছে, কারণ বিএনপি এই দলগুলোর মধ্যে, এই পলিটিক্যাল অ্যাক্টরগুলোর মধ্যে একমাত্র বিএনপি তৃণমূল পর্যন্ত একটা জনগণের সমর্থন রয়েছে, পার্টির স্ট্রাকচার রয়েছে, এবং তার ক্ষমতায় আসার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকার কারণেই তার দায়িত্ববোধ এবং রেসপন্সিবিলিটিও সবচেয়ে বেশি। যে কারণে সে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে একটা সময় অপেক্ষা করতে হয়। এখন যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসার সম্ভাবনা ক্ষীণ, তারা অনেক ধরনের হঠকারী সিদ্ধান্ত নিতে পারে, তারা পপুলিস্ট সিদ্ধান্ত নিতে পারে, তাদের জন্য ক্ষণস্থায়ী স্বল্পস্থায়ী জনগণের সমর্থনের প্রয়োজন রয়েছে। কিন্তু যে দলটি ক্ষমতায় আসার একটা বড় সম্ভাবনা রয়েছে, যে দলটির গ্রাম পর্যায় পর্যন্ত তাদের সঠিক স্ট্রাকচার রয়েছে, তাদের কিন্তু এই প্রয়োজনটা পড়ে না। তারা কিন্তু তাদের স্ট্রাকচার সম্পর্কে, তাদের দলীয় কাঠামো সম্পর্কে, তাদের জনসমর্থন সম্পর্কে তারা কিন্তু ঠিকমতোই জানে, তারা কনফিডেন্ট। যে কারণে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত তাদের নেওয়ার প্রয়োজন পড়ে না। দ্বিতীয় যে বিষয়টি, যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা দেশে বিদেশে, এটি একটি নির্বাচন হবে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমার কাছে মনে হয় বিএনপি নেতাদের যে বক্তব্য এবং হাইকমান্ডের যে বক্তব্য, তাতে সেটা মনে হয়, সেটা হচ্ছে যে আমরা এখন এই মুহূর্তে আওয়ামী লীগের যে অবস্থান আমরা দেখি, জুলাই আগস্টের নির্বিচারে গণহত্যা এবং তার আগের একটা দীর্ঘ সময়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক যে ক্যারেক্টার সেটি হারিয়ে ফেলেছে। ইভেন আওয়ামী লীগ যে একটা রাজনৈতিক দল হিসাবে তার নেতাকর্মীর বক্তব্যের চাইতে তারা যে মাফিয়া স্ট্রাকচার তৈরি করেছিল, সেটার মধ্যে একটা বড় অংশ অরাজনৈতিক স্ট্রাকচার, সেটা বিভিন্ন ব্যুরোক্রেসি থেকে এসেছে, পুলিশ থেকে এসেছে, র্যাব থেকে এসেছে, তাদের উপরে নির্ভরশীল হয়েছিল। অর্থাৎ শেষ পর্যন্ত আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলে পরিণত ছিল না। তো যে কারণে আমার কাছে মনে হয় তাদের যে ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ডের উপরে ভিত্তি করে এই ইমিডিয়েট যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও সেটি একটি অংশগ্রহণমূলকই নির্বাচন হবে। না করলে এক কথা, না করতে দিলে আরেক কথা। এক্স্যাক্টলি, আমি সেই পয়েন্টেই আসছি। কিন্তু আপনার কাছে যদি এটা মনে হয় যে আপনি কোনো ধরনের কালো আইন দ্বারা
আপনি অনৈতিকভাবে একটি রাজনৈতিক দলকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না, তাহলে কিন্তু আবার মনোভাবটা পরিবর্তন হবে। অর্থাৎ আপনি যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আইনগতভাবে আপনি যদি আওয়ামী লীগকে হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করার সমস্ত পথ বন্ধ করতে পারেন, তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু আপনি যদি এমন একটা প্রসেস করেন যেটা ফ্যাসিস্ট সরকারেরই আগের আইনগুলোর অনুকরণ করে নির্বাহী করতে আদেশে যান, করলেন। নির্বাহী আদেশ বা এর ধরনের, তাহলে একটা প্রশ্ন থেকে যায়। যে কারণে আমি বারবার বলছি যে এটা হয়তো যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এটা খুবই স্বাভাবিক যে একটা বড় জনগোষ্ঠীর মানুষের কাছে আওয়ামী লীগ একটা আতঙ্কের নাম, এবং আওয়ামী লীগ আমাদের বন্ধু বান্ধব, আমাদের নিকট আত্মীয় অনেকের ক্ষতির কারণ, এবং ব্যক্তিগত আমাদের রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে। আমার নিজের বাবাও হচ্ছে একটা দীর্ঘ সময় হচ্ছে মামলার মুখোমুখি হয়েছেন, জেলে সময় কাটিয়েছেন। এই যে ব্যক্তিগত ক্ষোভ, সেটাকে কাটিয়ে উঠে আমাদের উপর থেকে আসলে বিষয়টাকে দেখতে হবে, পাখির চোখে বিষয়টা। আমি এই যে আপনাদের সঙ্গে আর্গু করছি বা প্রভোগ করবার চেষ্টা করছি, আমি নিজেও তো সাফার করেছি, বাট আমি না, শুধু আমার পুরো প্রতিষ্ঠান সাফার করেছে। কিন্তু তার মানে বছরের পর বছর, তার মানে এই না যে আমরা ফ্যাসিস্টদের আমার পথ অনুকরণ করব। হ্যাঁ, আমি ব্যক্তিগত আমি প্রতিশোধের বশবর্তী হয়ে, প্রতিহিংসার বশবর্তী হয়ে, সেটা তো আমি করছি না, করব না। তার মানে আমাদের এমন একটা পথ বেছে নিতে হবে যে পথটা ফ্যাসিস্ট পথ না, কারণ তাহলে তো তাদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না, তাই না? তো আমাদের তো গণতন্ত্রের শক্তি আমরা বলছি আমাদের নিজেদেরকে, কিন্তু আমাদের এমনভাবে এই গণতন্ত্রের শক্তিকে এবং গণতন্ত্রের পথকে আমাদের অতিবাহিত করতে হবে যাতে আমরা ফ্যাসিস্টদের পথটা অনুকরণ না করি, এবং সেটা একমাত্র সম্ভব যদি আমরা বিচারিক প্রক্রিয়া অনুকরণ। মামুন, আমরা শেষের দিকে জাস্ট 2 মিনিট দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে এটাকে একেবারেই ফেলে দিলে হবে না যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা তো নেই। আমাদের যারা সাফারার, আমরা আওয়ামী লীগের কারণে, আমরা সবাই এখানে যারা আছি, তাদের প্রতি ওই রেসপেক্টটা কিন্তু আওয়ামী লীগ, আমি বলছি উৎখাতের পরে বা বিদায় নেওয়ার পরে, তারা সেটা কিন্তু শো করেনি। তাদের মানুষের অ্যাঙ্গারটা কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে, মানুষের ক্ষোভটা বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু ভুলে গেলে হবে না। যেমন শেখ হাসিনা বাইরের থেকে যখন বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছিল, এখন তো আর দিতে পারছে না ইয়ার কারণে, তখন কিন্তু তার বাইরের থেকে এই বক্তব্যে তার সাধারণ যে নেতাকর্মী যারা পালাতে পারেনি, যারা এখন ছোটোখাটো হলো সাফারিংয়ের মধ্যে আছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আওয়ামী লীগের এমনি সোশ্যাল রিহ্যাবিলিটেশন, যেটা আমরা বলি যে সামাজিক পুনর্বাসন, আমি সমাজবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি সেটা মনে করি এটা দীর্ঘ সময় এর প্রয়োজন হবে। যদিও আমরা ডাটাকে একটা সামনে আনি যে আওয়ামী লীগের 2 কোটি লোক আছে বা আওয়ামী লীগ একটা বড় ভোট পেয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগের একটা রাজনৈতিক আদর্শ থাকলেও ক্যাডার ভিত্তিক সংগঠন কিন্তু জামাত ইসলামের মতো আওয়ামী লীগ না। সো তাদেরও কিন্তু ওই জায়গাটা আওয়ামী লীগকে ভুলে গেলে হবে না, যে তাদের যে সামাজিক রিহ্যাবিলিটেশনের জায়গাটা, সেটা শুরুটা ভালো হয়নি। তারা ওই জায়গাটাতে বরং মানুষের যে তাদের প্রতি এক্সপেকটেশন ছিল যে তারা চুপ থাকবে, এটাকে মেনে নেবে, নিজেদেরকে পরিশীলিত করবে, পরিশোধন করবে এবং মানুষের সামনে হাজির করবে, সেই জায়গাটাতে আওয়ামী লীগ পিছিয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, যে আসলে তো জনগণের হাতে ছেড়ে দিতে হবে যে আওয়ামী লীগ কতটুকু এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কিনা, সেই রাস্তাটা যদি এখন রুদ্ধ হলো এবং সেটা আসলে বিচারিক প্রক্রিয়া যদি দীর্ঘ সময় লাগবে, সেই সুযোগটা অবশ্যই আওয়ামী লীগ হারাবে। কিন্তু যদি না করা হতো, আমার মনে হয় যে আওয়ামী লীগের জন্য এটা আবার একটা সুযোগ, এটা পরিশীলিত। একদিকে আপনি মনে করছেন সে সুযোগ হারালো, কিন্তু আরেক দিক থেকে তার কামব্যাক করার বড় সুযোগ তৈরি হলো এর মধ্যে, এবং ভিতর থেকে যে তারা সংগঠিত হওয়ার। কিন্তু আওয়ামী লীগের এই নিষিদ্ধ করা না করা, সরকার তো একটা মধ্যপন্থা নিয়েছে। আসলে খুব বেসিক অ্যাক্টিভিটি হচ্ছিল, কিছু অনলাইন অ্যাক্টিভিটি ছাড়া কিন্তু তেমন কোনো কিছুই হচ্ছিল না। এবং 1-2টা মিছিল যখন হবে না, তার কিন্তু গ্যারান্টি নেই। যেখানে ওখানে যে বিচ্ছিন্নভাবে মিছিলগুলো হচ্ছিল, তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। বরং আওয়ামী লীগ যদি এই প্রক্রিয়া না গিয়ে বিচারিক প্রক্রিয়া আস্তে আস্তে যেতাম, মানুষের থেকে বিচ্ছিন্ন হতো, তাহলে আইডিওলজিক্যালি তার ডিফিটটা হতো, তাকে একটা সময় অ্যাকসেপ্ট করতে হতো যে আমার এতগুলো লোক হয়েছে। কিন্তু ওই পয়েন্টটাকে যদি আবারও আমি বলবো যে তাদের আওয়ামী লীগকে কিছু দোষ কিন্তু নিতে হবে এই প্রক্রিয়ায়। তারা যেভাবে আওয়ামী লীগ দোষ নিক আর না, আওয়ামী লীগ তো দোষী, এটা এই বিষয়ে তো কোনো ভিন্ন সন্দেহ নাই। কেন শেষ কথা যেটা, যে তারা কিন্তু নির্বাচনে যদি নাও হতো, যে জায়গায় যেতে চাচ্ছিলাম, যে কতজন ইলেকশন করতো একেবারে নৌকা মার্কা নিয়ে, দেখতেন, সেইটার সুযোগটা কিন্তু আমরা দেখার সুযোগটা রাখা গেল না। বরং কতজন তার ইন্টারন্যাশনালি পার্টিকুলারলি, যেমন আজকে জাপান থেকে এখন তো আওয়ামী লীগের জন্য বলা দেখা যাবে না, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া আমার যেটা ধারণা যে আওয়ামী লীগ ক্যান্ডিডেটই দিতে পারতো না,
যারা বাইরে গেছে তারা তো টাকা পয়সা নিয়ে, তারা কোনোভাবেই টাকা পয়সা নিয়ে এখানে আসতো না। যেমন একটা ছোট ইলেকশনের উদাহরণ দিয়ে আগে। শেষ করে দিল, কিন্তু এখন আওয়ামী লীগের জন্য বলা সহজ হয়ে গেল যে এইটাই আমাদেরকে বলছি, ইলেকশন করতে আপনার দেন। এটাই কমপ্লিমেন্ট। একজন জাপানের একজন ডিপ্লোম্যাট, একজন স্টেট মিনিস্টার লেভেলের, উনি একটা টেস্ট করছেন আমাকে, যে আমাদের ধারণা ছিল যে তোমরা রিভেঞ্জের, বাংলাদেশে সার্ভ করে গেছে, যে রিভেঞ্জের বা প্রতিশোধের রাজনীতি থেকে বেরুবে, তোমার সাথে একটু কথা বলতে চাই, যে তোমরা তো আবার প্রতিশোধের রাজনীতির বৃত্তেই বোধহয় এবং এটা সবাই বলবে। এবং দেন হি অ্যাডেড যে জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রমা, পেইন, সরো, অ্যাঙ্গার এগুলো ভুলে গিয়ে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে, জাপানের কথা, ভিয়েতনামের কথা বলেন আপনি, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন আলোচনা করছেন, আপনি সাউথ আফ্রিকার উদাহরণ সেদিকে আমরা গেলাম না, শুরু তো আমরা কোথাও না অন্যদিকে কোথাও গেলাম, করতে হবে। ডক্টর অন্যদিকে সাইমন, জাস্ট 1.5 minutes প্লিজ। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় আওয়ামী লীগের প্রশ্নটা একটি আদর্শের যুদ্ধ। আমরা যদি এটাকে প্রতিশোধমূলক কোনো ব্যবস্থার মাধ্যমে আমরা শেষ করতে পারবো বলে মনে করি, তাহলে এটা ভুল হবে। এই কারণেই এটা এখন নির্বাহী আদেশ হয়েছে, এরপরে কি করা যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা যদি করি, তাহলে আমার কাছে মনে হয় যে বিচারিক প্রক্রিয়া যদি ঠিকমতো না হয় এবং সাধারণ সমর্থক যারা রয়েছে তাদের যদি অনুশোচনা এবং শাস্তি, এই দুইটার মেলবন্ধন যদি না হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ আমাদের জন্য একটা বড় ধরনের থ্রেট হিসাবে দাঁড় করতে পারে। এখন দেখুন, যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী সংগঠনের শুরু কিভাবে, একটি ভায়োলেন্ট অর্গানাইজেশনগুলো শুরু কিভাবে হয়, যখন তারা মেইন স্ট্রিম সোসাইটিতে তাদের জায়গাটা রুদ্ধ হয়ে যায়। অর্থাৎ আমাদের যেমন বিচার করে এদের প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে, তাদের অনুশোচনা বোধ নিশ্চিত করতে হবে, সাধারণ সমর্থকদের এক ধরনের প্রশিক্ষণের মধ্যে দিয়ে হলেও তাদেরকে একটা সমাজে আত্মীকরণের সুযোগ করে দিতে হবে। এবং শেষ পর্যন্ত এটা একটা আদর্শের যুদ্ধ। আমরা যদি সঠিক কাউন্টার ন্যারেটিভ না তৈরি করতে পারি, আমরা যদি গুড গভর্নেন্স না রাখতে পারি, আমরা যদি শেষ পর্যন্ত 10 বছর পরে, 5 বছর পরে মানুষকে এটা বলাতে বাধ্য হই যে আগে যা ছিল সেটাই ভালো, এবং সেটা শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থকদের না, যদি সাধারণ মানুষও সেটা বলা শুরু করে, তাহলে কিন্তু আমরা আওয়ামী লীগের পথ আসলে সুগম করে দিব। যে কারণে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য আমাদের এই আদর্শের যুদ্ধ করতে হবে, এবং এই যুদ্ধে আসলে প্রতিশোধ নেওয়ার চাইতে আসলে আমাদের আরও বেশি গঠনমূলক রাজনীতি করার সুযোগ। এবং সেখানে 10 সেকেন্ড ছিল, সেখানে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের জন্য কিন্তু চ্যালেঞ্জটা বেড়ে গেল, যে তাদের যে রাজনৈতিক চরিত্র তাকে আরো পরিশীলিতভাবে জনগণের সামনে উপস্থাপন করে তখন এই আইডিওলজিটাকে এনকাউন্টার। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং ডক্টর সাইমন পারভেজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে এই পুরো আলোচনা যারা শুনছিলেন, এবং আমি যেভাবে শেষ করতে চাই সেই কথা শুনে অনেকে আমাকে বকাবকি করবেন, কারণ আমার সোশ্যাল মিডিয়াতে কমেন্টসগুলো দেখলেই বোঝা যাবে, এবং একটা সংঘবদ্ধ চক্র, যেটা আমরা বিগত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে দেখেছি, এই প্রবণতাটা আছে। কিন্তু সব কথার মূল কথা, ভালো লাগুক কিংবা না লাগুক, বাংলাদেশ যেই পথে হাঁটছে এবং যেখানে আজকে দাঁড়িয়ে আছে, সেখান থেকে মুক্তির একটাই পথ, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়। এর বাইরে অন্য কোনো পন্থা আছে বলে আমার কাছে মনে হয় না। এবং নির্বাচন যত বিলম্বিত হবে, বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথ তত দীর্ঘায়িত হবে, এবং একসময় হয় দ্রোহ হয়ে উঠতে পারে। এবং যে ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিগুলো নির্বাচনে বা নিজেদেরকে গণতান্ত্রিক হিসেবে দাবি করে বা গণতন্ত্র চর্চা করবে বলে অঙ্গীকারবদ্ধ, তাদেরও টিকে থাকা কঠিন হয়ে যাবে আগামী দিনগুলোতে। কাজেই এটি একমাত্র পথ, এর বাইরে অন্য কোনো বিকল্প পথ নেই। সেই নির্বাচন যত দ্রুত আদায় করা যাবে, আমি নির্বাচনের রোডম্যাপকে কখন ঘোষণা করবে, কিভাবে হবে, আর সে কথা বলছি না, যত দ্রুত আদায় করা যাবে ততই দেশের জন্য এবং জাতির জন্য কল্যাণকর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।